চলুন আজ কথা বলা যাক এমন এক রহস্যময় দ্বীপ আর তার মালিককে নিয়ে। এমন এক নাম যা শুনলে আজও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলোর রাতের ঘুম উড়ে যায়। ভাবুন তো একবার, একটা জায়গা নিয়ে বলা হচ্ছে যে সাংবাদিক ঢুকতে পারে না, পুলিশ ঢুকতে পারে না, আপনি কল্পনাও করতে পারবেন না ভিতরে কি হয়। এই একটা কথাতেই কিন্তু দ্বীপটার গোপনীয়তা আর নিষিদ্ধ ব্যাপারটার একটা আঁচ পাওয়া যায়, তাই না? যেন বাইরের দুনিয়া থেকে পুরোপুরি আলাদা একটা জগৎ। এই দ্বীপটার কিন্তু অনেকগুলো নাম। কাগজপত্রের নামটা হলো লিটল সেন্ট জেমস, কিন্তু স্থানীয় মানুষজন আর মিডিয়া তারা এটাকে ডাকত অন্য নামে, যেমন অ্যাপস্টিন আইল্যান্ড বা আরও ভয়ঙ্কর নাম পেডোফাইল আইল্যান্ড। আসলে প্রত্যেকটা নামই যেন এর অন্ধকার ইতিহাসের একটা অধ্যায় খুলে দেয়। তো এই যে একটা রহস্যের দ্বীপ, এর পেছনের মানুষটাকে চলুন এবার সেই ব্যক্তিগত জগতের পর্দাটা একটু সরিয়ে দেখি, কারণ দ্বীপটাকে বুঝতে হলে সবার আগে এর মালিক জেফ্রি এপস্টিনকে বোঝাটা খুব জরুরি। জেফ্রি এডওয়ার্ড অ্যাপস্টিন জন্ম নিউ ইয়র্কের ব্রুকলিনে। মানে তার শুরুটা কিন্তু একদম সাধারণ ছিল। কোনো প্রভাবশালী রাজনৈতিক পরিবার বা বিলিয়নিয়ারের ছেলে হিসেবে তার জন্ম হয়নি। ব্যাপারটা ভাবুন একবার, ১৯৭০-এর দশকে যিনি ছিলেন একজন সাধারণ স্কুল টিচার, সেই তিনিই কিনা ৯০-এর দশকে প্রাইভেট জেট আর বিলাসবহুল সব বাড়ির মালিক। মানে এই যে রকেট গতিতে উত্থান, এত ধন সম্পদ, এটা একটা বিরাট রহস্য। আর এই রহস্যের জট কিন্তু আজও পুরোপুরি খোলেনি। তাহলে আসল প্রশ্নটা হলো, এত টাকা আসছিল কোত্থেকে? দেখুন, এপস্টিন তো এমন কোনো বড় পাবলিক কোম্পানি চালাতেন না যেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় হবে, কিন্তু তার লাইফস্টাইল ছিল একেবারে রাজকীয়, যা আমাদের কল্পনারও বাইরে। তো এই যে বিপুল পরিমাণ অব্যবহৃত সম্পদ, এটা দিয়ে এপস্টিন কি করলেন? তিনি নিজের জন্য একটা আস্ত সাম্রাজ্যই কিনে ফেললেন। ১৯৯৮ সালে কেনা সেই দ্বীপ, ইউএস ভার্জিন আইল্যান্ডসের প্রায় ৭০ একরের একটা ব্যক্তিগত কম্পাউন্ড। চলুন এবার সেই দ্বীপের ভেতরেই ঢোকা যাক আর দেখি তদন্তে কি বেরিয়ে এসেছিল। এটাকে আসলে একটা ব্যক্তিগত রাজত্বই বলা চলে। ভাবুন, নিজস্ব ডক, হেলিপ্যাড, চোখ ধাঁধানো সব ভেলা, সুইমিং পুল আর সবকিছু ঘিরে রেখেছে একটা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। চারদিকে সমুদ্র দিয়ে ঘেরা। জায়গাটা এমনভাবে বানানো হয়েছিল যে বাইরের কারো ঢোকাটা ছিল প্রায় অসম্ভব। এক কথায় একটা দুর্গ। তবে এই সব কিছুর মধ্যে একটা জিনিস ছিল খুব অদ্ভুত আর রহস্যময়। দ্বীপের সবচেয়ে উঁচু জায়গাটাতে একটা নীল সাদা রঙের বিল্ডিং ছিল, দেখতে অনেকটা মন্দিরের মতো। স্থানীয়রা এটা নামই দিয়েছিল দ্য টেম্পল। কিন্তু এটা আসলে কি ছিল, কেন বানানো হয়েছিল, তা নিয়ে জল্পনার শেষ ছিল না। ইন্টারনেটে তো গুজব ছড়িয়েছিল যে এখানে নাকি শয়তানের পুজো হতো, কিন্তু এফবিআই যখন ভেতরে ঢোকে তারা যা খুঁজে পায় সেটা আরও বেশি ডিস্টার্বিং। কোনো ধর্মীয় উপাসনার প্রমাণ মেলেনি ঠিকই, কিন্তু পাওয়া গেছিল বিছানা, লুকানো ক্যামেরা, বিভিন্ন নথি আর অ্যাডাল্ট টয়েস। মানে ভেতরের বাস্তবতাটা ছিল গুজবের চেয়েও হয়তো বেশি ভয়ঙ্কর, এক অন্যরকম অন্ধকারের ইঙ্গিত। দ্বীপটা তো ছিল একেবারে বিচ্ছিন্ন একটা জায়গা, কিন্তু এপস্টিন ওখানে একা থাকতেন না। বিশ্বের তাবর তাবর ক্ষমতাধর ব্যক্তিরা তার অতিথি হয়ে আসতেন, আর তাদের এই গোপন দ্বীপে উড়িয়ে আনার জন্য তার একটা বিশেষ ব্যবস্থা ছিল, তার ব্যক্তিগত জেট। এই প্রাইভেট জেটটারই একটা কুখ্যাত ডাকনাম হয়ে যায় ললিটা এক্সপ্রেস। নামটা শুনলেই কিন্তু একটা কেমন অস্বস্তি হয়, তাই না? কারণ এটা একটা বিখ্যাত উপন্যাসের রেফারেন্স, যেখানে এক অল্প বয়সী মেয়ের কথা বলা আছে। এই নামটাই যেন জেটটার উদ্দেশ্য নিয়ে একটা চিলিং ওপেন সিক্রেটের মতো ছিল। আর এই জেটের ফ্লাইট লগগুলো, ওগুলো দেখলে তো চোখ কপালে ওঠার মতো অবস্থা, যেন বিশ্বের পাওয়ারফুল মানুষদের হু ইজ হু লিস্ট। রাজনীতিবিদ, বড় বড় বিজনেসম্যান, এমনকি রাজপরিবারের সদস্য, সেলিব্রিটি, কে নেই সেই লিস্টে? বোঝাই যায় এপস্টিন শুধু ধনী ছিলেন না, তার যোগাযোগ ছিল একেবারে ক্ষমতার শীর্ষে। অবশ্যই একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, আইনিভাবে ফ্লাইট লগের তালিকায় নাম থাকলেই কেউ অপরাধী হয়ে যায় না। কিন্তু প্রশ্নটা তো অন্য জায়গায়। এত এত বড় আর প্রভাবশালী মানুষজন একজন সাজাপ্রাপ্ত অপরাধীর সাথে কেন মেলামেশা করছিলেন? এটাই কিন্তু একটা বড় প্রশ্ন। বছরের পর বছর ধরে অ্যাপস্টিনের এই গোপন জগৎটা পর্দার আড়ালেই ছিল, কিন্তু একটা সময় এসে আইন তার দরজায় কড়া নাড়তে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় তার পতনের গল্প, যে পতনটা তার জীবনের মতোই বিতর্কিত আর রহস্যে ঘেরা। সবকিছু শুরু হয়েছিল ২০০৫ সালে। ফ্লোরিডায় ১৪ বছর বয়সী এক মেয়ের মা পুলিশের কাছে একটা অভিযোগ করেন। আর সেই একটা অভিযোগের সূত্র ধরেই যেন প্যান্ডোরার বাক্স খুলে যায়।
তদন্তে বেরিয়ে আসে ৩০ জনেরও বেশি ভিকটিমের এক বিশাল নেটওয়ার্ক। আর অবাক করার মতো বিষয় হলো, প্রায় সবার গল্পটাই ছিল এক, ম্যাসাজের জন্য টাকার লোভ দেখিয়ে ফাঁদে ফেলার গল্প। কিন্তু এরপর যা হলো তা অবিশ্বাস্য। ২০০৮ সালে এপস্টিন একটা অদ্ভুত চুক্তি করে ফেলেন, যেটাকে বলা হয় সুইটহার্ট ডিল। মাত্র ১৩ মাসের সাজা, আর তার মধ্যেও আবার প্রতিদিন জেল থেকে বেরিয়ে কাজে যাওয়ার অনুমতি। সবচেয়ে বড় কথা, ভিকটিমদের এই চুক্তির ব্যাপারে কিছুই জানানো হয়নি। এটা দেখেই বোঝা যায় যে তার প্রভাব কতটা গভীরে ছিল। আইনকে এভাবে নিজের পকেটে পুরে ফেলার ঘটনা প্রায় নজিরবিহীন। অনেক বছর পর ২০১৯ সালের জুলাই মাসে তাকে আবার গ্রেফতার করা হয়। এবার অভিযোগ আরও গুরুতর, অপ্রাপ্ত বয়স্কদের সেক্স ট্রাফিকিং। এবার আর কোনো জামিন হয়নি। কিন্তু এর ঠিক ১ মাস পরেই, আগস্টের ১০ তারিখে তাকে জেলের সেলে মৃত অবস্থায় পাওয়া যায়। অফিশিয়ালি বলা হলো এটা আত্মহত্যা। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং নতুন রহস্যের শুরু। কারণ তার মৃত্যুটা পেছনে অনেকগুলো প্রশ্ন রেখে গেছে। যেমন, তার সেলের ক্যামেরাটা ঠিক সেই সময় কেন কাজ করছিল না? ডিউটিতে থাকা গার্ডরা কেন ঘুমিয়েছিল বলে অভিযোগ ওঠে? আর এত হাই প্রোফাইল একজন বন্দীকে কেনই বা একা রাখা হয়েছিল? এই প্রশ্নগুলোর কোনোটারই পরিষ্কার উত্তর আজও পাওয়া যায়নি। আর এ কারণেই তার মৃত্যুকে ঘিরে এত জল্পনা। অ্যাপস্টিনের মৃত্যু হলেও তার রেখে যাওয়া কেলেঙ্কারি কিন্তু শেষ হয়নি। বরং সম্প্রতি আদালতের নির্দেশে লক্ষ লক্ষ পৃষ্ঠার যে ফাইলগুলো সামনে এসেছে, সেগুলো এই পুরো ঘটনাকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। আর এগুলো কিন্তু শুধু কিছু শুকনো আইনি কাগজপত্র নয়, এগুলো ছিল প্রমাণের এক বিশাল ভাণ্ডার। হাজার হাজার ইমেল, সেই ফ্লাইট লগ, ব্যক্তিগত ছবি আর সাক্ষীদের হলফনামা, সব কিছু মিলিয়ে এপস্টিনের অপরাধ জগতের একটা পরিষ্কার ছবি আমাদের সামনে উঠে এসছে। তবে সবচেয়ে শকিংকর যে তথ্যটা বেরিয়ে এসেছে সেটা হলো ২০০৮ সালে দোষী সাব্যস্ত হওয়ার পরেও বহু প্রভাবশালী ব্যক্তি এপস্টিনের সাথে তাদের সম্পর্ক ঠিকই বজায় রেখেছিলেন। মানে, একজন সাজাপ্রাপ্ত অপরাধী হওয়া সত্ত্বেও ক্ষমতার অলিন্দে তার যাতায়াত কিন্তু বন্ধ হয়নি। এটাই ছিল সবচেয়ে বড় রেভেলেশন। তাহলে পরিস্থিতিটা এখন কি? সত্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ঠিকই, কিন্তু বিচার প্রক্রিয়া এখনও অনেক জটিল আর অসম্পূর্ণ। অনেক তথ্য সামনে এলেও ন্যায়বিচার এখনও যেন অনেক দূরের পথ। এটা যেন ক্ষমতা আর অর্থের কাছে বিচার ব্যবস্থা কতটা অসহায় হয়ে পড়তে পারে তারই একটা বড় উদাহরণ। অ্যাপস্টিন তো ধরা পড়েছিল, কিন্তু এই ঘটনাটা আমাদের মনে একটা ভয়ঙ্কর প্রশ্ন জাগিয়ে দিয়ে যায়। তার মতো আরও কতজন আছে যারা এখনও ধরা পড়েনি? অ্যাপস্টিনের গল্প হয়তো শেষ, কিন্তু এই কেলেঙ্কারি ক্ষমতা, গোপনীয়তা আর বিচারহীনতার যে অন্ধকার দিকটা আমাদের সামনে তুলে ধরেছে, সেটা আমাদের সবাইকে ভাবায়। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।